দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্বে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর অ্যালার্জি ও প্রতিকার। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আল আমিন মৃধা, এমআর খান শিশু হাসপাতাল। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর আবু সাইদ শিমুল। দর্শক, শিশুদের মধ্যে কিন্তু অ্যালার্জি এখন অনেক বেড়ে গিয়েছে। আমাদের খাদ্যাভ্যাস বা জীবনযাপন বিভিন্ন ক্ষেত্রেই অ্যালার্জি কেন হয়, কি কি কাজ করলে বা কি কি বিষয়গুলো থেকে বিরত থাকলে শিশুদের অ্যালার্জি থেকে মুক্ত থাকতে পারবে, সেই বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে আছেন অধ্যাপক আল আমিন মৃধা স্যার। আল আমিন মৃধা স্যার কিন্তু এই বিষয়ে দীর্ঘদিনের আসলে ওনার অভিজ্ঞতা রয়েছে। উনি দীর্ঘদিন সরকারি চাকরিতে ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরে ছিলেন। এখন উনি রয়েছেন এমআর খান শিশু হাসপাতালে এবং শিশুদের যে পালমোনোলজি অর্থাৎ শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্র বিষয়ক যে বিষয়গুলি রয়েছে, শিশুদের আলাদা একটা সোসাইটি রয়েছে, সেই সোসাইটির উনি প্রাক্তন প্রেসিডেন্ট। এমন একজন আমরা বলব অভিজ্ঞ এবং বিদগ্ধ লোককে আমাদের সাথে পেয়ে আমরা আসলেই গর্বিত। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। একটু যদি বলতেন, শিশুর অ্যালার্জিটা এখন প্রায় সময় দেখা যায়, কিন্তু আসলে অ্যালার্জি বিষয়টা কি, এটা যদি একটু আমাদের মা বাবাদের বলতেন। অ্যালার্জি বিষয় হচ্ছে যে কোনো শিশুর এক সংবেদনশীলতা সহ্য করতে পারে না, একটা দেহের বহির্প্রকাশ, অসহ্য আকারে বহির্প্রকাশটাকে অ্যালার্জি বলে। যেমন ধরেন যে স্বাভাবিক যে অবস্থা আছে, স্কিনে যদি কোথাও যে র্যাশ যেগুলো হয়, এগুলো কিন্তু একটা অসহ্য। তারপরে শ্বাস প্রশ্বাস যদি অ্যালার্জি যদি হয়, তাহলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হিসাবে হয়। চোখের যদি হয়, চোখ লাল হিসাবে হতে পারে। এবং যদি অন্য নাকের যদি হয়, নাকে পানি পড়া এবং হাসি পড়া, অধিক হাসি পড়া, এইভাবে সাধারণত অ্যালার্জির। ইভেন যদি দেখা যায় যে জিআই ট্রাক্টে যদি আমাদের খাদ্য নালীতে কোনো যদি পরিপাকতন্ত্রতে যদি কোনো রকম অ্যালার্জি হয়, তাহলে কিন্তু সেটা পেটের ব্যথা এবং ডায়রিয়া হিসেবে, পাতলা পায়খানা হিসেবে বহির্প্রকাশ পায়। সাধারণত বাচ্চাদের এইভাবেই ইয়েগুলো হয়। অনেকে আমরা মা বাবাদের যখন জিজ্ঞেস করি যে কোনো শিশুর অ্যালার্জি যদি একটু থাকে, মা বাবাদের জিজ্ঞেস করি যে আপনার কি অ্যালার্জি আছে কিনা, তখন বল যে না না, আমার তো সর্দি কাশির জন্য অ্যালার্জি নাই, আমার এমনি একটু চুলকায়, হাত চুলকায়। এই যে বিভিন্ন ধরনের অ্যালার্জি, এগুলি কি একটার সাথে একটা সম্পর্কিত? অর্থাৎ কারো তো দেখা যাচ্ছে ডাস্ট অ্যালার্জি হচ্ছে, কারো দেখা যাচ্ছে চিংড়ি মাছ বা গরুর মাংস খেলে একটু ফুলে যাচ্ছে, আবার কারো দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে পাতলা পায়খানা এবং হচ্ছে। প্রতিটার কি উৎস কি একই নাকি? না, প্রত্যেকটার উৎস কিন্তু এক নয়। দেখা যায় যে কারো কারো দেখা যায় যে ডাস্ট অ্যালার্জি, যেটা ডাস্ট হতে পারে, ডায়েট হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে ড্রাগ হতে পারে। তাহলে এগুলো যে কোনোটাই হতে পারে, কিন্তু একটা লোকের কিন্তু সবগুলো দিয়ে হয় না। একটা শিশুর কিন্তু সবগুলো জিনিসের মধ্যে অ্যালার্জি নাই। আমরা যে ঢালাওভাবে বলি যে এরকম হাঁসের মাংস, গরুর মাংস, তারপরে ডিম, দুধ সবগুলো একসঙ্গে বলি, এরকম কিন্তু জিনিসটা নয়। দেখা গেছে যে একজনের হয়তো দেখা গেলো একটা অথবা দুইটা জিনিসে হয়তো অ্যালার্জি, অন্যগুলোতে হয়তো নাইকো। যে হয়তো ড্রাগে অ্যালার্জি, তার হয়তো খাদ্যের অ্যালার্জি নাও হতে পারে। আবার কোনো সময় হয়, কিন্তু এটা খুব কম। তাহলে আমাদের দেখা যায় যে একটার সাথে আর একটা যে অ্যালার্জি হবে, এটা কিন্তু না। আচ্ছা, যে পার্টিকুলার কোনো একটা জিনিসের প্রতি তার অ্যালার্জি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবু আমরা যদি একটু সাধারণভাবে, অনেকেই মা বাবারাও জানতে চান বা সাধারণ মানুষ জন্য জানতে চাই, আসলে কমন কি কি খাবারগুলোতে অ্যালার্জি হয়, সেগুলি যদি একটা লিস্ট। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা নিশ্চয়ই দর্শকরা বুঝতে পেরেছে যে সবগুলি থেকে হবে না, সেটা ঠিক আছে, কিন্তু কমন কোন খাবারগুলি থেকে আসলে অ্যালার্জিটা বেশি হয়? যেটা অ্যালার্জির যে জিনিসগুলো, যে জিনিসটা ঢুকে আমাদের ভিতরে, সেটা কিন্তু একটা আমিষ। এই আমিষ জাতীয় খাবারগুলোই কিন্তু অ্যালার্জির উৎস। তাহলে আমিষগুলোর ভিতরে যেগুলো যে আমরা যদি বলি, তাহলে মাংসের ভিতরে সেগুলো গরুর মাংস, তারপর খাসির মাংস কারো কারো হয়, ডিম, দুধে কারো কারো হয়। এগুলো কিন্তু কমন খাবার। এবং কিছু কিছু মাছে কিন্তু অ্যালার্জি হয়, যেমন চিংড়ি মাছ খুবই একটা প্রিয় মাছ, অথচ দেখা যায় যে এই অ্যালার্জি হয়। কিন্তু যার চিংড়ি মাছে অ্যালার্জি হচ্ছে, তার কিন্তু ভিন্নভাবে মাছের মধ্যে আরো কি আছে, ইলিশ ইলিশ মাছেও কারো কারো অ্যালার্জি হয়। এগুলো কমন আর কি। আর সবজির মধ্যে যদি বলেন, সবজির মধ্যে কিন্তু অ্যালার্জি তুলনামূলকভাবে কম অন্যগুলোর তুলনায়। কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ইভেন পুঁই শাকেও কিন্তু মিষ্টি কুমড়া, বেগুনে কিন্তু বেশ একটা অ্যালার্জি সম্পর্ক আছে। আর এছাড়াও ডালও কি হতে পারে, ডালেও কিন্তু কারো কারো হয়, মসুরের ডালেও কারো কারো অ্যালার্জি হয়। এছাড়া ড্রাগের বেশ একটা আছে যে ম্যাক্সিমামগুলো অ্যান্টিবায়োটিকে কিন্তু
অ্যালার্জি হয়। অ্যান্টিবায়োটিক মেইনলি অ্যালার্জি হওয়ার একটা সোর্স। আচ্ছা, এগুলো আর প্রোটিন ইনগ্রেডিয়েন্ট থাকে, সেখান থেকে অ্যালার্জি হতে পারে। জি জি, আমরা একজন দর্শক রয়েছে আমাদের সাথে, আমরা ফোন কলটি নিয়ে নিতে চাইছি। দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, শুনতে পাচ্ছি। আমি রাশেদ, জি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলছিলাম। জি জি, রাশেদ সাহেব বলুন। জি, আমার মেয়ের বয়স হলো 9 বছর। জি তো ওর পায়ে ওখানে একটু রিং এর মতো, ঘামাচির মতো একটু গোল মতো হয়েছে। জি তো এটা ও চুল কাটছে একটু পরে পরে, ওখান থেকে কষ পানির মতো বের হচ্ছে। তো আচ্ছা। এটা আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, উনি জি। গ্যাকুজিমা জাতীয় একটা মলম দিয়েছিলেন, জি কিন্তু কোনো খাবার ওষুধ দেননি, জি। কিন্তু ওটা কমছে না। আচ্ছা, এটা কি শুধু এক জায়গাতেই রয়েছে না আরো বিভিন্ন জায়গায় যে রয়েছে? শুধু এক জায়গাতেই। আচ্ছা, এটা কি আর কারো রয়েছে আপনাদের পরিবারের? না, আর কারো হয়নি। এটা কি চুলকায়? চুলকায়। আচ্ছা, শুধু এক জায়গায় গোলের মতো করে একটু একটু পানির মধ্যে বের হয়, তাই তো? জি জি জি। যে আমরা মোটামুটি বোধহয় ওনার বিষয়টা বুঝতে পেরেছি, রাশেদ সাহেব টাঙ্গাইল থেকে। দর্শক, আপনি থাকুন আমাদের সাথে। স্যার, আমরা এই প্রশ্নের উত্তরটা বিরতির পর দিতে চাই। ঠিক আছে। দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই বিরতির পর আপনি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। শুধু দর্শক, ডক্টর সনকলন এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আলামিন মৃধা, এবং আমরা আলাপ করছি শিশুর অ্যালার্জি নিয়ে। বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, ইতিমধ্যে আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাইছি। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফাহিমা মিরপুর থেকে বলছিলাম। জি ফাহিমা, বলুন। আমার বাচ্চার বয়স হচ্ছে 5 বছর। জি ওর অ্যালার্জি আছে। আমি ওর আইডি টেস্ট করেছি, আইডি লেভেল পেয়েছি 2700 জি তো ওর 1 বছর ধরে আমি ওকে সিরাপটোফেন আর মোনাস 5 খাওয়াচ্ছি। জি ও যদি এই ওষুধটা না খায় তাহলে ওর ঠান্ডা লেগে যায় এবং নিউমোনিয়ার মতো হয়ে যায়, তখন ওর নেবুলাইজার প্রয়োজন হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি 1 বছর ধরে ওষুধটা রানিং করছি, এতে কি কোনো সাইড ইফেক্ট হতে পারে? জি, আমরা বুঝতে পেরেছি। একদমই পরিবারের কারো কি অ্যাজমা বা হাঁপানি আছে না, কিনা? অ্যাজমা নেই, কিন্তু আমার অ্যালার্জি লেভেলও 1000। ঠিক আছে। আমার হচ্ছে হ্যাঁ। শীতকালে এক্সিমা হয়। আচ্ছা, একটু বলবেন কি কোনো খাবার বা কিছু থেকে আপনি কি এটা আইডেন্টিফাই করতে পেরেছেন, কোনো কিছু খেলে? হ্যাঁ, সে কোনো রেড মিট খেতে পারে না। রেড মিটে আচ্ছা। ওর প্রবলেম হয়। আর কিছু সবজি যেমন আমি দেখেছি লাউ খেতে পারে না। আচ্ছা আচ্ছা। এগুলোতে এর প্রবলেম সাথে একটু হচ্ছে। বলেন আমাদেরকে, ওকে একটু হা করে ঘুমায় বা একটু নাক ডাকে না শব্দ না হয়? না, ও হা করে ঘুমায় না। আর এর মধ্যে কি একটা ওই যে ভ্যাকসিন যেগুলি আছে, ফ্লুয়ের ভ্যাকসিন, এগুলি কি রেগুলার দেন ওকে প্রতি বছর? কিছু সর্দি কাশি ফ্লুয়ের ভ্যাকসিন, সেটা কি এর মধ্যে দিয়েছিলেন না কখনো? না না, ভ্যাকসিন দেয়া হয় নাই। জি। সর্দি কাশির ভ্যাকসিন দেয়া হয় নাই। জি। আর হচ্ছে এই যে আইজি লেভেলটা, এটা কি কখনো কমা পসিবল? জি, আমরা আপনার কথা সব তথ্যই আসলে বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। ফাহিমা, আমাদের সাথে থাকুন। আমাদের আজকের অধ্যাপক আলামিন মৃধা স্যার এই প্রশ্নের উত্তর দিবেন। আমরা প্রথমে যেটা বিরতির আগে যেটা বলেছে, যিনি প্রশ্ন করেছেন রাশেদ সাহেব টাঙ্গাইল থেকে, 9 বছর বয়স বাচ্চা, তার পায়ের কাছে একটা গোল উনি বলেছেন অ্যালার্জি, সেটা একটু পানিও পড়ে। এটা রোগটা কি এবং প্রতিকার কি একটু যদি বলতেন? এটা ওরা যে সুন্দর করে কিন্তু বর্ণনা করছেন, যে এটা শুনে মনে হচ্ছে যে এটা কিন্তু অ্যালার্জির না, এটা ফাঙ্গাল ইনফেকশন। এটা একটু বেশি সময় থাকে। আর একটা জিনিস মনে রাখা লাগবে, যে জায়গায় হচ্ছে সেই জায়গাটা হয়তো গোসলের পরে অনেক সময় ভিজে থাকে কিনা, অথবা বেশি সময় ভিজে কিনা, এইদিকে লক্ষ্য রাখা লাগবে। হ্যাঁ, ভিজে রাখা যাবে না। আর এখানকার চিকিৎসাটা বা একটু সহজ, কিন্তু অন্য জায়গায় বরঞ্চ অ্যালার্জি যেটা হয় বারবার হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যদি একবার ভালো হয়ে যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। উনি যে ওয়েন্টমেন্টের কথা বললেন, ওয়েন্টমেন্ট ছাড়াও মনে হয় কিছু সিস্টেমিক ড্রাগ, একজন যদি আমরা বুঝতে পারি হয়তো স্টেরয়েড বর্ণ কিছু হয় কিনা, এটা অ্যান্টিফাঙ্গাল আসলে লাগবে। অ্যান্টিফাঙ্গাল লাগবে অবশ্যই। জি জি। এবং অ্যান্টিফাঙ্গাল সিস্টেমিকও লাগতে পারে যদি বেশি দিন হয়, তাহলে এটা ভালো হয়ে যাবে। ধরুন ফ্লোকোনাজল বা এই ধরনের কোনো ওষুধগুলো লাগবে, ফ্লোকোনাজল জাতীয় ওষুধগুলো খাবে। অ্যান্টিফাঙ্গাল এফান বা এগুলি রাখবে। আমি মনে হয় একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলেই একটু মুখে খাওয়ার ওষুধ প্লাস এটা, এই দুটা কম্বিনেশন হলে ঠিক হয়ে যাবে। আমরা মনে হয় যে মানে ফ্লোকোনাজল বা কোট্রিমাটোজল এগুলি একটু লাগাক,
আর ফ্লুকোনাজলটা খাক, এই দুটো হলে হ্যাঁ। ডোজ বা এগুলো আমরা মনে হয় চিকিৎসকের কাছে চিকিৎসকের কাজ যে করে নয় ভালো, ওইটা অনুসারে তবে করতে হবে। ওনাকে আমরা এভাবে আশ্বস্ত করতে চাই, এটা মানে এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নাই, যেটা অ্যালার্জিতে একটু ইয়ে থাকে, একটা ক্রিম লাগালে উনি ভালো হ্যাঁ হয়ে ঠিক আছে, ভালো হয়ে যাবে। আরেকজন যেটা ফাহিমা উনি আলাপ করছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বলবো যে আমাদের আজকের যে বিষয় সেটার সাথে একদম সংশ্লিষ্ট, এবং আপনি তো এই বিষয়ে আসলে যথেষ্ট অভিজ্ঞ। একটু আমরা ওনাকে আসলে এই টোফেন এবং মোনাস কতটুকু পর্যন্ত খাওয়া যায় সেটার তো পরামর্শ দিব, আইজি 2700 এটা কি খারাপ কিনা, কদিন থাকবে সেটা পরামর্শ দিব। আমি চাইছি যে একটা যদি কমপ্লিট গাইডলাইন দিয়ে দিয়েছেন, কারণ উনি এই যে মোনাস টোফেন খাচ্ছে, কিন্তু অন্য অন্য আরও বিষয়গুলি যে আসলে মানতে হবে, আর অনেক বিষয় এর সাথে জড়িত রয়েছে, সেগুলো যদি একটু ওনাকে বলে দিতেন। এটা খুবই ভালো, মানে উনি এত সুন্দর করে বলছেন যে আমরা কিন্তু অ্যালার্জি কিন্তু দুইটা টেস্ট দিয়ে বুঝি, একটা স্কিনের টেস্ট আর একটা ডাইরেক্টলি ব্লাডের টেস্ট। তো ব্লাডের টেস্ট হচ্ছে আইজিই, যেটা এটা ইন্ডিকেট করে যে তার অ্যালার্জি আছে কিনা, এছাড়াও হচ্ছে যে ইসোনোফিল বেশি আছে কিনা এটাও দেখা হয়। তো এইরকম যদি হয়, এবং তার সাথে উনি কিন্তু বলছেন যে মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয় এবং হচ্ছে উনি নেবুলাইজার এগুলো দেন। তা আমার মনে হয় কি, যদি এইরকম হয় এবং বারবার যদি হয়, তাহলে কিন্তু উনি টোফেন এইগুলো সাথে আরেকটু পরে যেতে হবে আসলে। হ্যাঁ, একটু মানে ইনহেলার বা এগুলিতে যেতে হবে ওনাকে। আমাদের মনে রাখা লাগবে অ্যালার্জি যেটা হয় যে জিনিসটা দিয়ে, এই যে অ্যালার্জির যে আইজিই, এটা কিন্তু আলটিমেটলি আর একটা ইয়ের সঙ্গে মাস্ট সেল নামে ইয়ে আছে, সেখানে দুইটা ব্রিজিং করে মাস্ট সেলকে ভেঙে দিয়ে যেটা বের করে, এটাই কিন্তু দেখা যায় যে ইনফ্লামেশন তৈরি করে। একটু আমি সাপ্লিমেন্ট করতে চাই, অনেকেরই এটা আমাদের কাছে আসেন যে আইজি এত লেভেল, আইজি লেভেলটা উনি বলছেন কিছু কিছু জিনিস খেলে হয়, ওই জিনিসগুলো যদি 1 মাস না খেয়ে টেস্ট করেন তাহলে তো আইজি কম থাকবে। আইজি 2700 থাকা মানে সারা জীবন ধরে 2700 থাকা, বিষয়টা তো আসলে তা না। এটা রিসেন্টলি যদি উনি রেড মিট বা যেগুলি খেয়ে ওনার অ্যালার্জি হচ্ছে, সেগুলি রিসেন্টলি খেয়েও যদি টেস্ট করে এটা বেশি থাকবে, আর যদি এই জিনিসগুলি 1 মাস না খেয়ে টেস্ট করে তখন তো আবার কমে যাবে। সুতরাং উনি একটা আমার মনে একটা দুশ্চিন্তার মধ্যে আছেন, এটা বোধহয় থাকবে। এটা তো সাময়িক সময়ের অ্যালার্জি, সাময়িক সময়ের জন্য নির্দেশ করে, এমন না যে সারা জীবন ধরেও 2700 থাকবে। না, সেটাই, এটা সারা জীবন থাকবে না, এটা সত্য কথা। আর একটা হচ্ছে এই যে ওইরকম যদি হয়, দেখা গেল যে রেড মিট খেলো না, এটা একটা ইয়ে করা, যেটা খেয়ে হয় সেটা পরিহার করা। আর হচ্ছে এখন যেটা মনে হচ্ছে যে আমরা যদি একে অ্যালাউ করি সবসময় শ্বাসকষ্ট বা এরকম, সেটার থেকে পরিত্রাণ যে আমাদের সবচেয়ে ভালো হয় যদি ইনহেলার জাতীয় নেওয়া হয়। ইনহেলার জাতীয় ওষুধগুলো যদি নেয় তাহলে কিন্তু ওগুলো সবই বাদ দিতে পারবে। ওই যে উনি যেমন বললেন, আমার মনে হয় মোনাস নাকি যেন বললেন, টোফেন এবং মোনাস খাচ্ছেন, মোনাস, এই দুটাই বাদ দেওয়া উচিত। দিয়ে উনি যদি বাচ্চাটাকে ইনহেলার যদি নেয়, তাহলে কিন্তু এটার থেকে সবই হবে। ইনহেলার নেওয়া পাশাপাশি যদি রেডমিট যেটা বললেন উনি, এটা যদি পরিহার করে, তাহলে আইজিও কমে যাবে, আলটিমেটলি ঠিক হয়ে যাবে। আচ্ছা, ইনহেলার নিয়ে তো আসলে অনেক ধরনের দুশ্চিন্তা রয়েছে বা ইয়া রয়েছে এই বিষয়গুলি, এবং তার টোটাল আসলে একটা আমি বলেছিলাম যে একটা ওনাকে পরামর্শ দিয়ে দেয় কি কি জিনিসগুলো উনি অ্যাভয়েড করলে বাচ্চাটার কাশি কম হবে। এটা উনি না, আরও যারা রয়েছেন এই রোগে ভুগছেন, অনেক রোগী তো আমরা ভুগছি, সেই সব বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করব। একটা হচ্ছে উনি লক্ষ্য করছেন যে রেড মিট যেমন, ওটা এই বিষয়গুলি নিয়ে স্যার, যেহেতু একটা অনেক দীর্ঘ আলাপের বিষয়, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটু বিরতির পর। ঠিক আছে দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর সনকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডক্টর আলামিন মৃধা, এবং আমরা আলাপ করছি শিশুর অ্যালার্জি নিয়ে। আমরা বিরতির আগে আলাপ করছিলাম মিরপুর থেকে যে ফাহিমা উনি প্রশ্ন করেছিলেন, সেই আলাপের সূত্র ধরে আসলে আমরা সকল মা বাবাদের বলতে চাই, কারণ এই ধরনের তো অ্যাজমার সমস্যা অনেকেই ভুগছেন, অনেকেই ওষুধের প্রতি ডিপেন্ডেন্সি থাকতে চান, কিন্তু আরও তো কিছু আসলে বিষয়গুলো রয়েছে। এটা যদি একটু বলতেন কি কি বিষয়গুলো ওনাদের লক্ষ্য রাখতে হবে বা মানতে হবে। খাবারের কথা তো বললেন আপনি, এবং খাবারের কথাতে আপনি এটাও বলেছেন যে সবার সব খাবারে অ্যালার্জি হয় না, দেখতে হবে। আমরা এভাবে বলে থাকি যে একটা ফুড ডায়েরি যদি মেনটেন করেন, যে গরুর মাংস খেয়ে দেখবে 3 দিন, বেগুন খেয়ে দেখবে 3 দিন, ইলিশ মাছ খেয়ে দেখবে, তারপরে উনি যেটা যেটা খাবারে অ্যালার্জি হয় সেটা উনি বাদ দেবেন, সব খাবারে না। কিন্তু এছাড়াও নিয়ম কিছু তো মানার বিষয় রয়েছে, সেগুলো যদি একটু বলতেন। সেটাই দেখেন, এই মিরপুরের যে মা উনি কিন্তু সুন্দর করে বলছেন ওনার বাচ্চা শুধু রেড মিটে অসুবিধা। কাজে আমাদের প্রত্যেক মায়ের উচিত হবে যে তার বাচ্চার কোন খাবারে ইয়ে হয় এটা উনি নিজেই বুঝতে পারবেন। এটা একটা গেল। আরেকটা বিষয় যদি আমি একটু যুক্ত যাই, তাহলে রেড মিট আসলে খাবে না, অনেকে মনে করে যে না, তাহলে কি সারা জীবন খাবে না? না, এটাও কিন্তু ঠিক না। দেখা যায় যে কিছু পরে একটা বয়স হয়ে গেলে কিন্তু এটা টলারেন্স চলে আসে।
সহ্য ইয়ে যেটা তখন আবার একটু খাইয়ে হ্যাঁ, দেখতে তখন- পারে না? তখন খেয়ে দেখতে পারে, অসুবিধা নাই। পরে আবার হচ্ছে এটা তখন যদি সমস্যা না হয় খাবে, সমস্যা যদি হয় আবার কিছুদিন পর 5-6 মাস পর আবার বাদ দিয়ে চেষ্টা রাখবে, করবে। তারপরে আবার চেষ্টা করবে এইভাবে। জি, আর নিয়মগুলো এছাড়াও- যদি একটু বলতেন, জি। হ্যাঁ, আরগুলো হচ্ছে শুধু খাবারেই না, যেমন হচ্ছে আমাদের যে বাচ্চারা ধুলাবালি এগুলোতে যে বাইরে যায়, এগুলো জায়গাতে বলুন রাখলে যেসব বাচ্চার অ্যালার্জি থাকে তারা যেহেতু একটু যদি ধুলাবালি পরিহার করে, বাড়িতে যদি আমরা হচ্ছে এই যে বিড়াল পালার প্রবণতা জি, অনেক বিড়াল, বাড়িতে কিন্তু কবুতর এগুলি থেকে বাচ্চারা হয়। খুবই জেদ ধরে এবং রাখে। হ্যাঁ, এই কিছু কিছু- আঁশযুক্ত খেলনা থেকেও তো এটা হতে হ্যাঁ, পারে। আর যত কার্পেট থেকে খেলনাগুলো হতে পারে। কার্পেট থেকে হতে পারে। তারপরে হচ্ছে রাতের বেলায় দেখা যায় অনেকে কয়েল ব্যবহার করে, কয়েল ব্যবহার করে। এবং যে কোনো হচ্ছে ফিউমস গ্রামীণ হলো লেভেলে যেমন আমরা কি, দেখি যে রান্নার যে ধোঁয়া সেটা থেকে কাঠের যে চুলা জ্বালাই এগুলো জায়গার থেকেও কিন্তু হচ্ছে অনেকের অ্যালার্জি হয়। তাহলে এগুলো পরিহার করাও দরকার। এছাড়াও যখন যখন হচ্ছে ফুল ফুটে তখন হচ্ছে ফুলের বসন্ত, রেণু হ্যাঁ। বসন্তের সময় এই জায়গার সময় দেখা যায় যে একটু যেহেতু 5 বছর আগে একটু বড় বাচ্চাদেরকে আসলে মাস্ক পরা উচিত কিনা বাইরে বেরোলে? এই মাস্ক পরে দেখেন যে এই যে করোনার সময় কিন্তু আমরা দেখছি এই অ্যাজমা যে- অ্যালার্জি অনেক হ্যাঁ, কম ছিল। অনেক কম ছিল, যে যারা হচ্ছে আমরা সবাই যখন মাস্ক পরছি সে ইয়ে হচ্ছে। এখন কিন্তু আবার নতুন করে বাইরে যাচ্ছে। দেখা যাচ্ছে অ্যালার্জি অনেক বাচ্চা দেখা যায় যে ঠান্ডা পানি খায়, ফ্রিজের পানি খায়, আইসক্রিম, এগুলি থেকে কি হতে পারে? হ্যাঁ, এগুলো থেকে হতে পারে। আমাদের হচ্ছে ঠান্ডা পরিহার করা উচিত এবং আইসক্রিম যাদের হয় তাদেরও হচ্ছে পরিহার করা উচিত। আর প্রতি বছরই যখন ঠান্ডা আসে এবং গরম যখন আসে, দুটা সময় কিন্তু তাদের অর্থাৎ আমরা দেখা যায় যখন যে ঋতু পরিবর্তনের সময়টা এটি বেশি হয়। এই সময় ঠান্ডা কিন্তু থেকে তাদের- গরম, গরম থেকে হ্যাঁ, ঠান্ডা। এই সময় অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে যেগুলো ঠান্ডার সময় যেগুলো হয় সেগুলো কিন্তু সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে বেশি হয়। আচ্ছা। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলে হয় কি, দেখা যায় যে বাচ্চাদের হচ্ছে প্রথম ইনফ্লুয়েঞ্জা দিয়ে যত না ক্ষতি করে তার তুলনায় কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হয় অনেক বেশি ক্ষতি করে। তা আমরা মনে রাখবো বিশেষ করে বাচ্চা, শিশু এবং বৃদ্ধ দুইজনের জন্য কিন্তু ইনফ্লুয়েঞ্জা খুবই ক্ষতিকারক। অর্থাৎ আমরা বলছি এক্সট্রিম এজ, খুব ছোট বাচ্চা এবং খুব বয়স্ক, হ্যাঁ, এই এদেরকে আমরা ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়া উচিত। ইনফ্লুয়েঞ্জার টিকাটা প্রতি বছর কিন্তু ভিন্ন ভিন্ন টিকা আমাদের মনে রাখা লাগবে, কমন টিকা না। অর্থাৎ প্রতি বছর বছরই আসে, টিকা দিতে হবে। প্রতি বছরই ভিন্ন ভিন্ন টিকা আসে এবং এই টিকা যদি দিয়ে না হয় তাহলে ইনফ্লুয়েঞ্জা থেকে রক্ষা পাওয়া যায়। এখন আমি নতুন নিয়ে দেখলাম যে এই যে এগুলো কিন্তু ক্রস রিঅ্যাক্টিং কিছু হচ্ছে উপকার জি, আছে। জি। এই যে বাইরের দিকে দেখছে যে মাঙ্কি পক্সের যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে ওটার থেকে কিছুটা প্রতিরোধের ইয়ে পাওয়া যায়। কাজে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু নজরে রাখা লাগবে, যেহেতু সামনের দিকে অনেক আমাদের এনভায়রনমেন্টাল ডিজিজ আসতেছে। জি, জি। তো এই জন্য আমি বলবো যে আমরা সবকিছু মিলেই বাচ্চাকে ভালো রাখার চেষ্টা করব। আচ্ছা, ইনহেলারের বিষয়, ইনহেলার নিয়ে দেখা যাচ্ছে অনেকের ভীতি রয়েছে। হ্যাঁ, ইনহেলার দিলে কি শরীরের কোনো ক্ষতি হয় কিনা? ইনহেলার দিকে আমি প্রথম দিকে এক কথাই বলবো যে ইনহেলারের কোনো ক্ষতি হয় না। কারণ আমরা দেখেন যে আমরা যে ওষুধগুলো যেগুলো দিই, যে সিরাপ ফর্মে যদি হয় অথবা ট্যাবলেট ফর্মে যদি হয় তাহলে কিন্তু সরাসরি দেহের মধ্যে চলে যাচ্ছে। আর ইনহেলারগুলো এরকম যে আমি নিঃশ্বাস নিলাম, নেওয়ার পরে ওই নিঃশ্বাসের পরে কিন্তু চলে আসতেছে, যেটুকু ওষুধ লাগে সেইটুকু যায়। এবং দেখা গেছে যে যেমন একটা ইনহেলারে আমি যদি সালবোটামল ইনহেলার দিই তাহলে 100 মাইক্রোগ্রাম আছে, অথচ 1 চামচ সিরাপে আছে 2000 মাইক্রোগ্রাম। তাহলে এখানে কিন্তু 20 টাইমস মোর। তাহলে 20 টাইমস মোর ওষুধ দিয়ে আমি এক পাপের সময় সমান কিন্তু হচ্ছে। কাজে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে সিরাপ বা ট্যাবলেট এটা কোনো মতেই ভালো চিকিৎসা না। ইনহেলার কি একবার দিলে কি এটা অভ্যাস হয়ে পরিণত হয় কেন? তো সারা জীবন ধরে দিয়ে যেতে হবে কিনা? না না, এটা হচ্ছে আমাদের ওইরকম ধারণা। আমাদের মানে বলা যাবে যে ফিজিশিয়ানরা চিন্তা ভাবনা করে যে কস্ট বেশি। একটা জিনিসই এই যে ইনহেলারের কস্ট বেশি, আর এটা ব্যবহারের কিছু হচ্ছে ভিন্ন নিয়ম আছে, ডিভাইস লাগে। অর্থাৎ ডিভাইসগুলি দিয়ে সুন্দরভাবে ভালো থাকবে, সারা জীবন ধরে দিতে হবে এছাড়া না। কোনো রকম হচ্ছে অভ্যস্ত হওয়া এগুলোর কোনো সম্ভাবনা নেই। অধ্যাপক আলামিন মৃধা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে অধ্যাপক আলামিন মৃধা স্যার বলেন, সেই যদি নিয়মগুলি আমরা সবগুলি মেনে চলি, আমাদের শিশুর অ্যালার্জি আজমা থেকে ভালো থাকবে। আমরা সকলে ভালো থাকি, আমাদের শিশুরা ভালো থাকুক, এই কামনে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।